আচ্ছা, একদিনে ট্রেনে করে গিয়ে মায়াপুরে কি ভালোভাবে ঘুরে আসা সম্ভব? হ্যাঁ, আজকে আমি মায়াপুরে চলেছি। এখন ভোরবেলা, আকাশে কিছুটা অন্ধকার ভাব এখনও রয়েছে। আমি রওনা হচ্ছি বাড়ির থেকে। উদ্দেশ্য হাওড়া স্টেশনে গিয়ে সকাল 5:38 কাটোয়া লোকাল ধরা, এবং সেই ট্রেন নবদ্বীপে পৌঁছানোর শিডিউল টাইম 7:47। সুতরাং যথেষ্ট ভোরই বাড়ি থেকে রওনা হতে হচ্ছে। দেখা যাক একদিনের মধ্যে ভালোভাবে মায়াপুর ঘোরা সম্ভব কিনা। এখন রওনা হবো একটু বাদে। বাড়ি থেকে বেরিয়ে পৌঁছলাম রামজেরতলা স্টেশন। তখনও ভোরের আলো ফোটেনি। কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে এসে গেল মেচেদা লোকাল, আর আমিও তৈরি হলাম সেই লোকালে ওঠার জন্য। ট্রেন থামতে আমি আস্তে আস্তে কম্পার্টমেন্টের দিকে এগিয়ে গেলাম। সকালবেলার যাত্রীরা সকলেই মূলত যারা বিক্রেতা, তাদের পসরা নিয়ে তারা ট্রেনে চড়েছে। আমি একটা কম্পার্টমেন্ট দেখে আস্তে আস্তে গিয়ে সেই কম্পার্টমেন্টে গিয়ে উঠলাম। সেখানেও বেশ কিছু পসরা আমি দেখলাম চারিদিকে রয়েছে, ফুল, শাক, পাতা ইত্যাদি। টিকিট আগেই ঘরে বসে কেটে নিয়েছিলাম ইউটিএস অ্যাপের মাধ্যমে, তাই স্টেশনে পৌঁছে আর টিকিট কাটতে হয়নি। ট্রেন এসে পৌঁছলো হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে। সাধারণ লোকেদের থেকে যারা বিক্রেতা, তাদেরই সংখ্যা বেশি চোখে পড়ছে। যে যার পসরা নিয়ে তাদের বিক্রির জায়গার দিকে এগিয়ে চলেছে। আমি আস্তে আস্তে 10 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে আমি কাটোয়া লোকালের সময়ের অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। খানিকক্ষণ অপেক্ষা করার পর অ্যানাউন্সমেন্ট শুনে 7 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে কাটোয়া লোকাল পেলাম। ট্রেনে করে গিয়ে প্রায় 2 ঘন্টারও বেশি সময় পর আমি গিয়ে উপস্থিত হলাম নবদ্বীপ ধাম স্টেশনে। নবদ্বীপ স্টেশন থেকে টোটো করে আমি এগিয়ে চললাম মায়াপুরে যাওয়ার লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। যেতে যেতে পথের ধারে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেলাম, অর্থাৎ নবদ্বীপের রাস্তাঘাট ইত্যাদি। টোটোওয়ালার সাথে গল্প হচ্ছিল। রাসে এবং দোলে নবদ্বীপে প্রচুর উৎসব হয়, অনেক লোক সমাগম হয়। সে আমাকে তখন আসতে বলছিল, তাহলে আমি অনেক আনন্দ পাব। এইসব গল্প করতে করতে ক্রমশ এগিয়ে গেলাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। টোটো থেকে নেমে লঞ্চ ঘাটের দিকে কিছুটা পথ হেঁটে যেতে হলো, আর তার মধ্যেই পথের পাশে একটা দোকান থেকে জলখাবার সেরে নিলাম। এরপর আমি এগিয়ে গেলাম লঞ্চের টিকিট কাটার জন্য। কাউন্টারে লেখা আছে জনপ্রতি ভাড়া 10 টাকা। আমি 10 টাকার নোট বাড়িয়ে দিলাম এবং একটি টিকিট কাটলাম। আমি আগেই জেনে গিয়েছিলাম যে নৌকাতেও যাওয়া যায়, কিন্তু লঞ্চে যাওয়াটাই সুবিধাজনক এবং দূরত্ব একটু কম পড়ে। এছাড়াও লঞ্চের সেফটিও আর একটু বেশি। সেই কারণে আমি লঞ্চেরই টিকিট কাটলাম এবং জেটির উদ্দেশ্যে আস্তে আস্তে হাঁটতে থাকলাম ব্রিজের ওপর দিয়ে। গিয়ে দেখি আগে থেকেই লঞ্চ সেখানে রয়েছে এবং
অনেক লোক ইতিমধ্যেই সেই লঞ্চে উঠে পড়েছে। আমি দেখলাম যে বসার কোনো জায়গা নেই, সুতরাং দাঁড়িয়েই যেতে হলো। তবে এতে সুবিধা হয়েছে, আমি পথের যে ছবিগুলো তুলছিলাম তাতে সুবিধা হয়েছে। লঞ্চ জেটি থেকে ছেড়ে দিল এবং আমি রওনা হয়ে গেলাম ইসকন মন্দিরের উদ্দেশ্যে। দূর থেকে যার দেখা আমি পাচ্ছিলাম, ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে ইসকনের যে চন্দ্রোদয় মন্দির তার চূড়া। আশপাশে অনেক নৌকো দেখলাম বাঁধা রয়েছে। জল কেটে তীব্র গতিতে আমাদের লঞ্চ এগিয়ে চলছিল গঙ্গা বক্ষ ধরে। দূরে দেখা যাচ্ছে গঙ্গার সঙ্গে জলঙ্গি এসে মিশেছে যে জায়গায়, তার রঙের পার্থক্য খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। গঙ্গার জলের রং কাদা গোলা, কিন্তু জলঙ্গির যে জল সেটা কিছুটা কালচে। অদ্ভুতভাবে দুটো রং কখনো মিশে যাচ্ছিল না, প্রত্যেকের স্বাতন্ত্রতা বজায় থাকছিল। আমাদের জেটিটা মনে হয় জলঙ্গি নদীর ওপর, তাই সেই দিকে আমরা এগিয়ে গেলাম। মায়াপুরে লঞ্চ থেকে নেমে হেঁটেও যাওয়া যায় অথবা টোটোতেও যাওয়া যায় চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু আমি একটা ট্রেকার পেয়ে অন্যদের সাথে সেই ট্রেকারে চড়ে বসলাম এবং মন্দিরের দিকে এগিয়ে চললাম, আশপাশের রাস্তাঘাটের দৃশ্য দেখতে দেখতে। পথে অনেক মন্দির চোখে পড়ল। এই ট্রেকারে করেই গিয়েছিলাম। সামনেই চন্দ্রোদয় মন্দির। মায়াপুরের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, তার এটা হচ্ছে গেট। সেই গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আমি পৌঁছলাম এক্ষুনি। এখন সময় হচ্ছে 9টা বাজতে মোটামুটি 12 মিনিট বাকি আছে। আমি এই সময় পৌঁছলাম, তাই গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। এবার ভেতরে ঢুকবো, ঢুকে দেখা যাক মন্দির টন্দির যা যা আছে সব দেখতে পাবো। মন্দিরের ভিতর ঢুকে পড়লাম। একদিকে অখণ্ড হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, আর এই হচ্ছে সেই বিশাল মন্দির যেটি নির্মাণ চলেছে, এখনো শেষ হয়নি। এই গেট দিয়ে আমি ভেতরে প্রবেশ করেছি। তারপর পায়ে পায়ে ভেতরের পথে এগিয়ে চললাম। একদিকে মন্দিরে নির্মাণ কার্য চলেছে, তাই সেই জায়গা ঘেরা আছে, আর ভেতরে অনেক পথ বিভিন্ন দিকে এগিয়ে গেছে। এখানে যে বিল্ডিংগুলি আছে
তার কারুকার্য অপূর্ব। বিভিন্ন জায়গায় বসার বন্দোবস্ত করা আছে এবং পথের দিক নির্দেশও বিভিন্ন জায়গায় দেয়া রয়েছে। এখানে অনেকগুলি ভবন আছে, শঙ্খ ভবন, গদা ভবন, পদ্ম ভবন ইত্যাদি। এইটি হচ্ছে মূল মন্দির, যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। এটি একটি গিফট শপ। এরকম আরও অনেক গিফট শপও আমি দেখেছি সেইখানে। জুতো রাখার বন্দোবস্ত, আর এইসব গাছের তলায় বসার বন্দোবস্ত করা আছে, বাঁধানো আছে। ভিতরে অনেক রাস্তা, চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে। এরপর আমি এগিয়ে গেলাম, সামনে দেখি মায়াপুর ট্যুরিজম সেন্টার, কিন্তু আমার উদ্দেশ্য গদা ভবন খুঁজে পাওয়ার, কারণ গদা ভবন থেকে দুপুরের খাবার কুপন সংগ্রহ করতে হবে। অবশেষে গদা ভবনে পৌঁছানো গেল। সেটি একটি গেস্ট হাউসও রয়েছে সেখানে। সেখানেই আমি কুপন সংগ্রহ করলাম দুপুরের খাবার 80 টাকার বিনিময়ে। বুফে সিস্টেমের খাওয়া, 1টার থেকে খাওয়াবে। মায়াপুরের যে ইস্কন মন্দির, তার অন্যতম আকর্ষণ হচ্ছে গোশালা। সেটা মূল মন্দিরের থেকে একটু দূরে অবস্থিত। সেই গোশালা দেখার উদ্দেশ্যে আমি রওনা হলাম। পথের হদিস জেনে একটু একটু করে এগিয়ে চললাম সেই পথ ধরে। দূরত্ব বেশ অনেকটাই মূল মন্দির থেকে এই গোশালার দূরত্ব বেশ অনেকটাই। পথে যেতে যেতে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, যে ষাঁড়ে টানা গাড়ি করে কয়েকজন ওই গোশালার উদ্দেশ্যে যাচ্ছে, এবং পরে দেখেছি আরও এরকম গাড়ি আছে। বেশ ভালো লাগছিল। আমিও তাদের পিছন পিছন হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। দুধারে কাশ ফুল ফুটে রয়েছে, যেহেতু শরৎকাল, সুতরাং সব মিলিয়ে দৃশ্যটা খুবই মনোহর। এইভাবে আমি ওদের এই গরুর গাড়িকে অনুসরণ করে গোশালার দিকে এগিয়ে চললাম। এই যে আরেকটা ওই ধরনের গাড়ি আমার চোখে পড়লো, তাই ওটাকে ভালো করে দেখলাম। এখানে যাত্রীদের বসার বন্দোবস্ত, আর দুটো ষাঁড় টেনে নিয়ে যাচ্ছে। তারপর গোশালার মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলাম। একদিকে বেশ কিছু দোকান রয়েছে, আর তার পাশ দিয়ে পথ আছে গোশালায় যাওয়ার। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে দেখলাম। ফেরার পথে দেখবো বলে আমি সিঁড়ি দিয়ে উঠে গেলাম গোশালার উদ্দেশ্যে। এই সেই সিঁড়ি, সেইটা ধরে আমি উঠে গেলাম গোশালার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি বিশাল বড় জায়গায় গরুদের থাকার বন্দোবস্ত এবং তাদের পরিষ্কার করা, এইসব কাজকর্ম তখন চলছে, যেহেতু বেলার দিক, এবং অনেক গরুও চোখে পড়ল। প্রচুর গরু আছে সেই গোশালায়, এবং তাদের দুধ থেকেই যে সমস্ত ঘি বা অন্যান্য প্রোডাক্টগুলো তৈরি হয়, সেগুলো ওই দোকানে বিক্রি হয়। এই গরুদের থাকার জায়গা একটু পরিষ্কার করার পর্ব চলেছে মনে হয়। তারপর দোকানে গেলাম। দোকানে ঘি, মধু ইত্যাদি সাজানো আছে, অনেক রকম দামের এবং পরিমাণের ঘি রয়েছে দেখলাম কৌটোয় করে। এই সমস্ত এই গোশালাতেই যে গরু থাকে তার দুধ থেকে তৈরি এই ঘি। এই
এছাড়াও ঘুঁটেও চোখে পড়ল, 25 টাকা করে প্যাকেট। তারপর গোশালা থেকে ফেরার রাস্তাটা অনেক দূরে হওয়ায় আমি একটা টোটো ভাড়া করলাম, আর একজনও ছিল, এবং আমরা আবার গদাভবনের উদ্দেশ্যে ওই টোটো করে রওনা হলাম। গোশালা থেকে গদাভবনে এসে দেখি ততক্ষণে খাবার জন্য বিশাল লাইন পড়ে গেছে। আমি সেই কুপন কেটে গিয়েছিলাম, এতক্ষণ বাদে এসে দেখি বিশাল লাইন পড়েছে। তবে লাইন একটু আস্তে আস্তে এগোতে লাগলো এবং আমি এন্ট্রান্সের সামনে পৌঁছে গেছি, প্রসাদম হলের এন্ট্রান্সের সামনে। সেখানে কুপন দেখিয়ে ঢুকতে হবে। কুপনটা নিয়েও নিয়েছি তারা, এবং গেট কিপারের হাতে কুপন দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে রয়েছে প্রসাদ মণ্ডপ, যেটা সেখানে অনেক উঁচু উঁচু ধাপ করা আছে অজস্র, এবং সেখানে খাবার রেখে মাটিতে বসে খেতে হবে। তবে একপাশে কিছু চেয়ার টেবিলেরও আয়োজন করা আছে, যারা মাটিতে বসে পারবে না তারা চেয়ার টেবিলে বসে খাবে। তো আমি ধীর পায়ে এগিয়ে চললাম যেখানে বুফে সিস্টেমে খাবার দেবে বলে। সেখানে কাউন্টার করা আছে, কয়েকজন মিলে সেই কাউন্টার থেকে খাবার দিচ্ছে। বুফে সিস্টেম যেহেতু, একবার দেওয়ার পরেও আবার উঠে গিয়ে নেওয়া যাবে। আমি আস্তে আস্তে এগিয়ে চললাম লাইন ধরে। একজন বসে থালার উপর আরেকটি কাগজের থালা দিয়ে এগিয়ে দিচ্ছেন, আমাকেও দিলেন। আমি সেই থালা ধরে এগোতে লাগলাম কাউন্টারের দিকে। আগে বসে থাকলে খাবার ওরা পরিবেশন করত, এই নিয়মটা ইদানিং চালু হয়েছে। যাই হোক, আমি কাউন্টারের দিকে এগিয়ে গেলাম আমার টার্নের অপেক্ষায়। এরপর আমার টার্ন এলো, ভাত দেওয়া হলো, তারপর ডাল, ডালের পর পনিরের তরকারি, তারপর রুটি, তারপর চানা, একটা পাত্র দেওয়া হচ্ছে, পায়েস দেওয়া হচ্ছে। সব কিছু নিয়ে আমি মাটিতে বসে পড়লাম সকলের সঙ্গে, আর সবার সঙ্গে খেতে আরম্ভ করলাম। ফেরার সময় সে একই পথ ধরে ফিরলাম। এই একটু আগে বাড়িতে এসে পৌঁছলাম। এখন ঘড়িতে তাকিয়ে দেখি সময় প্রায় 7টা বেজে গেছে। অর্থাৎ সেই সকালবেলা ভোরবেলা বেরিয়ে এই 7টার সময় আমি ঘরে ঢুকলাম। তাহলে দেখা যাচ্ছে একদিনে ভালোভাবেই মায়াপুর ঘুরে আসা সম্ভব, এবং আমি কিভাবে গেলাম নবদ্বীপ দিয়ে সেইটা আমি আমার ভ্লগে তুলে ধরলাম। আর একবার ইচ্ছা যে কৃষ্ণনগর দিয়ে যাওয়া, তখন অন্য একটা ভ্লগে সেটা আমি দেখাবো। আজকে এই পর্যন্তই।